Auzubillahi minash-shaytonir-rajim. Bismillahir-rahmanir-rahim. ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 10 নম্বর অঙ্ক কার কি সমস্যা ছিল একটু দেখি এখানে কি সমস্যা আছে স্পেসিফিক কিছু বলতে পারবে না গোড়া থেকে বোঝাবো আচ্ছা অনেকে নতুন আছে তাদের জন্য এটা প্রথম থেকে বোঝালেই সুবিধা হবে The following information is available for the cost of data এখনো জয়েন করতেছে ডাটা কি কি দেয়া আছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড লেভেল অফ অ্যাক্টিভিটি 1,04,000 ইউনিট 1,04,000 ইউনিট তারা বাৎসরিক উৎপাদন করে এলিমেন্ট অফ কস্ট এলিমেন্ট দেওয়া হয়েছে র ম্যাটেরিয়াল 80 টাকা পার ইউনিট ডাইরেক্ট লেবার 30 টাকা পার ইউনিট আর ওভারহেড 60 টাকা পার ইউনিট টোটাল কস্ট 170 টাকা পার ইউনিট প্রফিট পার ইউনিট 30 টাকা সেল প্রাইস পার ইউনিট 200 টাকা এস ইনফরমেশন নিচে আমাদের কনভার্সন পিরিয়ড দেওয়া হচ্ছে উইকলি কনভার্সন পিরিয়ড র মেটেরিয়াল আর ইন স্টক অন এভারেজ গড় পড়তায় ফর 4 উইক র মেটেরিয়াল উৎপাদনের পূর্বে গোডাউনে পড়ে থাকে গড় পড়তায় 4 সপ্তাহ তাহলে 4 সপ্তাহ পরিমাণের মাল গোডাউনে এখনো আছে তাহলে র মেটেরিয়ালের পরিমাণ কত 1,04,000 ইউনিট গুণন 8 টাকা 80 টাকা ভাগ 52 সপ্তাহ গুণ 4 সপ্তাহ র মেটেরিয়ালের টাকা পেয়ে যাব ওয়ার্কিং প্রসেস অন এভারেজ ফর 2 উইকস ব্র্যাকেটে লেখা আছে 50% কমপ্লিশন যদি 50% থাকে তাহলে ইনকমপ্লিট কত আছে 50% আর কিছু না বললে আমরা জানি ওয়ার্কিং প্রসেস 50% কমপ্লিট ধরতে হয় আর 50% ইনকমপ্লিট রাখতে হয় যোগ ওয়ার্কিং প্রসেস আমাদের 2 সপ্তাহ ওয়ার্কিং প্রসেসের রেট কিভাবে বের করতে হয় মনে আছে র ম্যাটেরিয়াল 80 টাকায় নিতে হবে 100% লেবার অর্ধেক নিতে হবে তাহলে 15 টাকা আর ওভারহেড অর্ধেক নিতে হবে এখানে 60 টাকার মধ্যে অর্ধেক হলো 30 টাকা তাহলে 80 আর 30 110 আর 15 125 টাকা ওয়ার্কিং প্রসেসের রেট হলো 125 টাকা ফিনিশ গুডস ইন স্টক অন এভারেজ ফর 4 উইকস ফিনিশ গুডস এর রেট কত 170 তাহলে 1,04,000 ইউনিট 170 টাকা করে গুণ করে 52 সপ্তাহ দিয়ে ভাগ করে 4 সপ্তাহ দিয়ে গুণ বাস ফিনিশ গুডস বেরিয়ে আসবে ডেবিটরস 8 উইকস তাহলে ডেবিটরের পরিমাণ বের করতে কি হবে 1,04,000 ইউনিট 170 টাকা করে গুণ করতে হবে 52 সপ্তাহ দিয়ে ভাগ 8 সপ্তাহ দিয়ে গুণ ক্রেডিট অ্যালোকেটরস 6 উইক ক্রেডিটরস বলছে 6 উইক শুধু 80 টাকা হবে না র ম্যাটেরিয়ালের ডেবিটরের ক্ষেত্রে না সেটা ক্রেডিটরের ক্ষেত্রে দেয় আচ্ছা বলছে ক্রেডিটরস 6 উইক তাহলে 1,04,000 ইউনিট গুণন 80 টাকা ভাগ 52 সপ্তাহ গুণন 6 সপ্তাহ ক্রেডিটরস এই ক্রেডিটরের রেটটা সবসময় র ম্যাটেরিয়ালের রেট দ্বারা গুণ করতে হয় ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 2 সপ্তাহ 1,04,000 ইউনিট ওয়েজেস এর রেট কত 30 টাকা 52 সপ্তাহ দিয়ে ভাগ 2 সপ্তাহ দিয়ে গুণ ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 2 উইকস একইভাবে কাজ করব 1,04,000 ইউনিট ওভারহেড 60 টাকা গুণ ভাগ 52 সপ্তাহ গুণ 2 সপ্তাহ ওভারহেড 2 সপ্তাহ বলেছে মিনিমাম ক্যাশ ব্যালেন্স অ্যাসেটের ভিতরে দিতে হবে 4,40,000 টাকা এই তো অঙ্ক তাহলে মেক অ্যান এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর নেক্সট ইয়ার showing the investment in inventory and other current asset separately asset গুলো আমরা সবাই এভাবে দেখাই দেব সেপারেট ভাবে স্যার তাহলে asset আমার
স্যার আমার একটু 4 নম্বর শুধু স্যার ওয়ার্কিং গুলো একটু বুঝাই দেন তাহলে আর ওগুলো আপনি স্যার ওয়ার্কিংটা একটু স্যার একটু বুঝাই দেন। 4 নম্বর বলতে কি 4 নম্বর প্রবলেম 4 স্যার প্রবলেম 4 ওয়ার্কিং গুলো একটু ঠিক আছে আগে এটা শেষ করি। তাহলে আমাদের এখানে কারেন্ট অ্যাসেট কয়টা পেয়েছি? র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেবিটর, 60টা আর ক্যাশ ইন হ্যান্ড 5টা অ্যাসেট লিখে ফেললাম। অ্যাসেটের অ্যামাউন্ট দেওয়া ছিল না, সব ওয়ার্কিং ক্যালকুলেশন করলাম। লেভেল এই অ্যাক্টিভিটি যেটা দেওয়া থাকে সেটার সাথে গুণ করতে হয়। এই গুণের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? অনেকের হয়তো বা ওয়ার্কিং প্রসেসরটা নিয়ে সমস্যা হতে পারে, তাই না? ওয়ার্কিং এক দেখুন তাহলে রমেট হ্যাঁ আমার সপ্তাহটা বের করে দেন। কি দেখাবো? যে 52 স্যার 52 সপ্তাহ বললেন তো ওটা কিভাবে বের করে স্যার? বছরে 52 সপ্তাহ হয়, সাপ্তাহিক যখন বলা হয় বছরে 52 সপ্তাহ। মান্থলি বললে 12 মাস, উইকলি বললে 52 সপ্তাহ, ডেইলি বললে 360 দিন। আচ্ছা ওয়ার্কিং প্রসেসের কথা বলছিলাম। ম্যাটেরিয়াল 100%ই দেখাতে হয় 80 টাকা, লেবারের 50 দেখাতে হয় আর ওভারহেডের 50 দেখাতে হয়, এই 125 টাকা। এই হচ্ছে ওয়ার্কিং। কি মেয়ে দিয়েছেন এটা বুঝতে? হ্যাঁ স্যার আমি বলছিলাম স্যার বুঝতে পারছি স্যার 5 হতো 4 অথবা 5 এর যে ওয়ার্কিং গুলো আছে স্যার এখান থেকে যদি একটা বুঝাই দিন তাহলে। আচ্ছা আমি যাবো 4-5 যাবো, এত চিল্লাচ্ছ কেন? আমি তো মাথায় আছে ওটা, আমি এটা শেষ করবো না? স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন স্যার মেহেদি হাসান জিজ্ঞেস করছিলাম। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে কিনা এখন? জি স্যার ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা এখন আমরা লায়াবিলিটি পেয়েছি ক্রেডিটর্স, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস আর ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, তিনটা। তো ক্রেডিটরে এরকম ভাবে হিসাব করতে হয়। লেভেল অফ অ্যাক্টিভিটি 1,60,000 ইউনিট, 80 টাকা করে ম্যাটেরিয়ালের দাম, 52 সপ্তাহ দিয়ে ভাগ, 6 সপ্তাহ দিয়ে গুণ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এটাও সে একই অবস্থা, ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড এটা 2 সপ্তাহ বলেছিল বাস। কনভার্সন পিরিয়ড সাপ্তাহিক বলেছিল বলে 52 দিয়ে ভাগ আর সপ্তাহ দিয়ে গুণ। যদি মান্থলি বলতো তাহলে 12 মাস দিয়ে ভাগ করে 2 মাস 3 মাস দিয়ে গুণ করতাম। আর যদি ডেইলি বেসিস বলতো তাহলে 360 দিয়ে ভাগ করে 30 দিন 25 দিন এভাবে বলা থাকতো, সেটা গুণ করতাম। কনভার্সন পিরিয়ড 3টে বেসিসে হতে পারে, ডেইলি বেসিস, মান্থলি বেসিস, উইকলি বেসিস। যাক আমরা অ্যাসেট গুলো আর লায়াবিলিটি গুলো সেপারেট করতে পারলাম এতক্ষণে। এবার লায়াবিলিটিটা বাদ দিব অ্যাসেট থেকে। অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যেটা থাকবে ওটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ব্যাস অঙ্ক শেষ। অনেক ইজি অঙ্ক, 16 সালে আর সেটা। সাব্বির প্রবলেম 4 অথবা 5 একটা দেখলেই হবে স্যার, শুধু ওয়ার্কিং গুলো একটু বুঝাই দিলেই হবে স্যার। 4 5 একটা হইলে 4 অথবা 5। এই যে এখানে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন এবিসি লিমিটেড প্রিপেয়ার এ স্টেটমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দ্য কোম্পানি 2015 সাল। এক্সপেক্টেড মান্থলি সেল, এখানে আমাদের সাধারণত থাকে এক্সপেক্টেড অ্যানুয়াল সেল, অ্যানুয়াল প্রোডাকশন অ্যানুয়াল সেল থাকার কথা, কিন্তু আছে কি মান্থলি। আচ্ছা এখন এই মান্থলিকে আমরা গুণ করে বাৎসরিকও বানিয়ে নিতে পারি, অথবা কনভার্সন পিরিয়ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য এটাকে সাপ্তাহিকও বানিয়ে নিতে পারি। যদি সাপ্তাহিক বানাই তাহলে আমাদের 4 8 32 অর্থাৎ 8000 হবে 4 ভাগের 1 ভাগ। আর যদি আমি এটাকে বাৎসরিক বানাই তাহলে এখন কি করব, 32,000কে 12 মাস দিয়ে গুণ করব। আচ্ছা এখনো পর্যন্ত জয়েন্ট হচ্ছে, 16 মিনিট অলরেডি কিন্তু পার হয়ে গেছে। তাহলে এই 32,000 ইউনিট এটা মান্থলি প্রোডাকশন বলা হয়েছে। আচ্ছা এবার আসে এটা আমি একটু ওয়ার্কিং করাবো বলে দিলাম। কস্ট অন সেলিং প্রাইস, সেল প্রাইসে 10 টাকা, তার মধ্যে র মেটাল 30% হবে 3 টাকা, লেবার হবে 40% মানে 4 টাকা। এই 10 টাকার সাথে এই 30% 40% গুণ করে র মেটেরিয়াল আর লেবারের রেট বের করতে হবে। ক্লিয়ার? এবার আসি ওভারহেডের রেট তো এখন এখানে পেলাম না। বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড, এই যে ওভারহেড বলছে 16,000 টাকা পার উইক, প্রতি সপ্তাহ, ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন। ওর মধ্যে অবশ্যই আছে 4,000 টাকা।
তো ওয়ার্কিং ক্যাপিটালে প্রফিট আনা যাবে না, অবশ্যই আনা যাবে না। তাহলে ডিপ্রিসিয়েশন যদি না আনা যায় এটা বাদ দিতে হবে। বাদ দিলে কত থাকবে সাবমিট? 16,000 থেকে 4 বাদ দিলে 12,000 থাকবে। এই 12,000 টাকা যদি সাপ্তাহিক হয়, এখন এই সাপ্তাহিক খরচকে আমরা পার ইউনিটে রূপান্তর করতে গেলে আমাদের পার ইউনিট এই সাপ্তাহিক প্রোডাকশন ইউনিট দরকার। অথচ এখানে প্রোডাকশন ইউনিট দেওয়া রয়েছে বা মান্থলি। এই মান্থলি আমরা একটু সাপ্তাহিক বানাই ফেলি। সাপ্তাহিক বানালে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 সপ্তাহে 1 মাস। সুতরাং 4 এটা 32, অর্থাৎ এখানে 8,000 ইউনিট হবে প্রতি সপ্তাহে। এখন প্রতি সপ্তাহে 8,000 ইউনিট হয়, 8,000 ইউনিট দিয়ে 12,000 কে ভাগ করলে আমরা এখানে একটা ওয়ার্কিং করে বের করতে পারবো ওভারহেড রেট কত পার ইউনিট। আদার ইনফরমেশনের ভিতরে কি বলছে দেখ, প্ল্যান্ড স্টক র মেটেরিয়াল ফর 96,000 টাকা। বলছে র মেটেরিয়ালে সাধারণত আমাদের যে অ্যাসেটের মধ্যে আমরা লিখি সেখানে কনভার্সন পিরিয়ড দেওয়া থাকে, রেট পার ইউনিট দেওয়া থাকে, তারপরে আমরা গুণ করে র মেটেরিয়ালের পরিমাণ নির্ণয় করি। কিন্তু আর নির্ণয় করতে আমাদের বললো না, বললো যে বাজেটের যে উইকলি প্রোডাকশনের মধ্যেই এখানে আমাদের র মেটেরিয়াল সরাসরি বলছে 96,000 টাকা। তাহলে আর সরাসরি যেহেতু বলা আছে ওয়ার্কিং করা লাগবে না, র মেটেরিয়ালের আমরা বক্সের ভিতরে 96,000 টাকা লিখে দিতে পারবো। ফিনিশ স্টক মানে ফিনিশ গুডস 16,000 ইউনিট, আবার ইউনিটের সংখ্যা বলছে। মেটেরিয়াল উইল স্টে অবস্থান করে ইন প্রসেস 2 উইক। এই প্রসেস বলেছে মানে ওয়ার্কিং প্রসেসের কথা বলছে। ওয়ার্কিং প্রসেস কত সপ্তাহ? 2 সপ্তাহ। তাহলে আমাদের কনভার্সন পিরিয়ড 2 সপ্তাহ বলে দিল। ক্রেডিট অ্যালাউড টু ডেবিটরস ইজ 5 উইকস। সব কিন্তু উইকলি বেসিসের কথা বলা হচ্ছে। ডেবিটর যখন দেখাবো তখন আমরা 5 উইক দেখাবো। ক্রেডিট অ্যালাউ বাই ক্রেডিটরস ইজ 1 মান্থ। 1 মাস হয় 4 সপ্তাহ। তাহলে পাওনাদার হচ্ছে 4 সপ্তাহ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস and lag in payment of overhead 2 weeks. Overhead wages 2 সপ্তাহ। Expected cash balance 30,000 টাকা। A time period of 4 weeks in equivalent to a 1 month. A month সমান ধরতে হবে কয় সপ্তাহ? 4 সপ্তাহ বলে দিল। তাহলে আমাদের 1 মাস সমান 4 সপ্তাহ ধরতে হয়। এখানে যে মান্থলি কাজ আছে 4 সপ্তাহ ধরতে হবে। তাহলে উইকলি বেসিসের অঙ্ক করতে হবে। এখন আসি আমাদের যে ওয়ার্কিং এর কথা বলা হলো। ওয়ার্কিং প্রথমে লিখলাম প্রোডাকশন পার উইক সরাসরি 8,000 ইউনিট। কস্ট পার ইউনিটের মধ্যে সেল প্রাইসে ছিল 10 টাকা, তার 30% র মেটেরিয়াল 3 টাকা, লেবার 40% 4 টাকা, ওভারহেড ওই যে 12,000 বলছিলাম ওটাকে 8,000 তে ভাগ করলে 1.5 টাকা। তাহলে ওয়েজেস ওভারহেড ম্যাটেরিয়াল পেয়ে গেলাম। টোটাল কস্ট 8 টাকা 50 পয়সা। ওয়ার্কিং প্রসেস এখন আমরা কিভাবে দেখাবো? আমরা জানি ওয়ার্কিং প্রসেসের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকে তার মধ্যে ম্যাটেরিয়াল 100%, ম্যাটেরিয়াল কত? 3 টাকা, লেবারের 50 তাহলে হবে 2 টাকা, ওভারহেডের 50 তাহলে হবে 75 পয়সা। সব মিলায়ে ওয়ার্কিং প্রসেসের রেট 5.75। ক্যালকুলেশন অফ কনভার্সন পিরিয়ড। ফিনিশ গুডস সরাসরি আমাদের 16,000 ইউনিট লেখা ছিল। উইকলি যদি হয় 8,000 ইউনিট, 16,000 ইউনিট মানে 2 সপ্তাহ। সুতরাং ফিনিশ গুডস এর কনভার্সন পিরিয়ড কত হবে সাবের? 2 সপ্তাহ। স্যার এই জায়গায় স্যার আমরা স্যার ওই যে 52 উইক যে আছে 52 সপ্তাহ এটাতে ভাগ করি নাই কেন স্যার? হ্যাঁ, সুন্দর এটা প্রশ্ন। আসলে অ্যানসারটা অনেক ইজি। আমরা তো উইকলি বানাই ফেলেছি। যদি আমি এই ইউনিটটা বাৎসরিক পাইতাম তাহলে বাৎসরিক ইউনিটকে 52 সপ্তাহে ভাগ করে 1 সপ্তাহ বানাই তারপরে ক্যালকুলেশন করতাম। যেহেতু আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে 1 সপ্তাহের ইউনিট, সাপ্তাহিক 8,000 ইউনিট, সুতরাং পুনরায় যদি এটাকে 52 দিয়ে ভাগ করি তাহলে কি অঙ্ক হবে? এটা ভাগ করাই আছে। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। এখন আসেন আমরা এখানে অ্যাসেট গুলো দেখাই। প্রথমে র মেটেরিয়াল 96,000 টাকা সরাসরি বলা ছিল। ওয়ার্কিং প্রসেস বলছে 8,000 ইউনিট। এটা রেট তো আমি হিসাব করে বললাম নিচেই, এই যে 5 টাকা 75 পয়সা গুণন 2 উইকস, উপরে বলেছিল ওয়ার্কিং প্রসেস 2 উইকস।
ফিনিশ গুডস 2 উইকস, ডেবিটরস 5 উইকস। এখন ডেবিটরের রেট কোন রেট লিখতে হয়? টোটাল কস্ট লিখতে হয়। ডেবিটরের ভিতরে যে প্রফিট থাকে সেলের ভিতরে, ওই প্রফিটটা বাদ দিয়ে, তাই আমরা টোটাল কস্ট দিয়ে লিখবো। ক্যাশ ইন হ্যান্ড তো দেওয়াই আছে, বাস ওকে, টোটাল অ্যাসেট পেয়ে গেলাম। এবার ক্রেডিটরস পাওনাদার 8000 ইউনিট, 3 টাকা করে 4 সপ্তাহ। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওভারহেড 2 উইকস 2 উইকস। আচ্ছা, সবার প্রশ্ন ছিল এটা যে সব অঙ্কের ভিতরে ইউনিটের সাথে একটা উইকলি বেসিস হলে 52 দিয়ে ভাগ, মান্থলি হলে 12 দিয়ে ভাগ, আর ডেইলি হলে এখানে 360 দিয়ে ভাগ, সেই অপশনটা নেই কেন? এরকম প্রশ্ন মনে মনে সবাই ছিল, তাই না সাবির? জি স্যার। হ্যাঁ, এখন এগুলো ক্লিয়ার হয়ে গেছে। স্যার 5 নম্বরে স্যার ওয়ার্কিং প্রসেস আমাদের ওএইচ, এটা কোন স্যার? আমি ওভারহেড, ওভারহেডটা বুঝতে পারছি। ওএইচ মানে ওভারহেড। আসলে এই ক্যালকুলেশন করাটা আমাদের জরুরি না। যদি আমাদের এই অ্যাসেটের পরিমাণ সরাসরি দেওয়া থাকতো তাহলে তো আর এই ক্যালকুলেশন করা লাগতো না। এই ক্যালকুলেশন আছে আমাদের কনসেপ্ট, যে আসলে এই মুহূর্তে আমি একটা কারখানায় ঢুকবো, সেই কারখানায় জিজ্ঞেস করলাম যে আপনাদের ক্যাশ কত আছে, তো বলছে আমাদের ক্যাশ এখন নীল, আমাদের কিছুই নেই। ঠিক আছে, জিজ্ঞেস করলাম যে আপনাদের গোডাউনে র মেটেরিয়ালের অবস্থা কি, বলছে র মেটেরিয়াল আমাদের সারা বছরে 24,000 ইউনিট লাগে, তো 30 দিন পরে থাকে ওখানে, ক্রয়ের পরে ব্যবহারের আগে 30 দিন থাকে। ঠিক আছে, তাহলে ডেইলি বেসিস 360 দিয়ে ভাগ দিয়ে 30 দিন দিয়ে গুণ করবো। র মেটেরিয়ালের দাম কত? বলছে 20 টাকা। তাহলে 24,000 গুণন 20 ভাগ 360 গুণন 30 দিন, ব্যাস হয়ে গেল। কয় টাকা র মেটেরিয়াল আছে গোডাউনে, আমরা খাতা কলম হিসাব করে ফেললাম। এবার জিজ্ঞেস করলাম আপনার ফ্যাক্টরিতে এই যে কাজ চলতেছে, কাজ এখন লেবাররা কাজ করছে গার্মেন্টসে, তো কি পরিমাণে কতদিন লাগে এই কাজগুলো করতে? তখন বললো যে আমাদের 15 দিনের কাজ, অর্থাৎ একটা মাল যখন ফেব্রিক্স ঢোকে কারখানায়, তো ওইটা বেরিয়ে আসতে, ফিনিশ হয়ে আসতে 15 দিন লাগে। তার মানে 15 দিনের মাল এই কারখানার ভিতরে ঢুকেছে। তো 15 দিনের আমরা হিসাব করতেছি। এখানে যখন ওয়ার্কিং প্রসেস চলে, শুধুমাত্র ফেব্রিক্সের দাম না, এখানে লেবারেরও ব্যাপার আছে, ওভারহেডের ব্যাপার আছে। তাই ফেব্রিক্সের দাম 20 টাকা, লেবার 8 টাকা ছিল, তার অর্ধেক নিলাম, ওভারহেড 8 টাকা ছিল, তার অর্ধেক 60 টাকা নিলাম, নিয়ে এইভাবে কিন্তু ওয়ার্কিং প্রসেস করা হয়। এরপরে ফিনিশ হয়ে গেছে। আচ্ছা, ফিনিশ গুডস কোথায় রাখে? কারখানার ম্যানেজার বললো আমাদের ফিনিশ গুডস ওই অমুক গোডাউনে। কত দিনের মাল ওখানে থাকে? বল 45 দিন। 45 দিনের মাল ওখানে আছে। 45 দিনে যা প্রোডাকশন হয়েছে তো গোডাউনে পড়ে আছে বিক্রয়ের পূর্বে। তাহলে ফিনিশ গুডসের দাম কত? 36 টাকা। 24,000 গুণন 36 ভাগ 360 দিন গুণন 45 দিন, বাস 45 দিনের মাল গোডাউনে ফিনিশ গুডস আছে। 1,08,000 টাকার মাল ওখানে পড়ে আছে। এরপর বললো আপনাদের বিক্রি করেন, তো দিনাদারের অবস্থা কি? দিনাদার আমাদের 60 দিন পর পর, আজকে বিক্রি হলে 60 দিন পর পর আদায় হয়। সেই 60 দিনের পরিমাণের দিনাদার গোডাউন এখন মার্কেটে পড়ে আছে, সেই দিনাদারের পরিমাণ কত নির্ণয় করলাম। আর ক্যাশ ইন হ্যান্ড ওখানে পুলিশ ছিল, ও ক্যাশ ইন হ্যান্ড নীল বলা হয়েছে প্রথমে, পরে বলছে যে না ক্যাশ ইন হ্যান্ড ঠিক আছে, নীলই আছে, নেই আর কি। একটা লিখলেই হবে, দুটো লেখা দরকার নেই। টোটাল অ্যাসেট হলো 3,20,000 টাকা। এখান থেকে এবার আমরা বাদ দেবো, এর আরেকটা নাম আছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, বললে এটাই উত্তর। আচ্ছা, এরপরে কারেন্ট লায়াবিলিটি পাওনাদাররা পাবে 40,000 টাকা। আর ডিফার্ড ওয়েজেস মানে বাকি আউটস্ট্যান্ডিং ওয়েজেস, এখানে কত আছে? 8,000 টাকা। এরপরে ওভারহেড নাই, আদার কারেন্ট লায়াবিলিটি নাই, সব মিলে 48,000 টাকা। তাহলে অ্যাসেট থেকে লায়াবিলিটি এখন মাইনাস করে দিলাম। 3,20,000 থেকে মাইনাস করলাম 48,000, তাহলে আসলো 72,000 টাকা। এটাই হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। কন্টিনজেন্সি কিছুই বলা হয়নি, প্রত্যাশিত কন্টিনজেন্সি কিছু নাই, তাই 0 লিখে দিছি, দিয়ে বাস অ্যান্সার হয়ে গেছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এটাই স্যার। কন্টিনজেন্সি মার্জিনটা কি স্যার? কন্টিনজেন্সি আছে প্রত্যাশিত আনুমানিক একটা
সম্পদ, এটা হচ্ছে ক্যাশ বলা হয়, কন্টিনজেন্সি ক্যাশ, প্রত্যাশিত নগদ। এটা সবসময় ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যোগ হয়, মানে অ্যাসেট হিসেবে যোগ হয়। প্রসেস বলা থাকে 10% কন্টিনজেন্সি। এখন যদি বলতো 2,72,000 পরে 10% করে দিতাম, এখানে 27,200 টাকা হতো, ওটা যোগ করে দিয়ে তারপরে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতাম। কি সাব্বির বুঝতে পারছে অঙ্ক? জি স্যার। 14 সালে আরেকটা স্যার স্যার হ্যাঁ 14 সালের ওই যেটা বোঝালেন না, 14 সালে আরেকটা অঙ্ক আছে না স্যার, ওইটা একটু একটু বোঝাবেন তো। এটা 14 সাল ছিল, আরেকটা আর আরেকটা 14 সাল আছে স্যার, আমার বইয়ের সাথে স্যার এইটার মিল নাই, তার জন্য আর কি। আচ্ছা 14 সাল আরেকটা। ভাই দেখেন গ্রুপে কালকে অনেকগুলো পিডিএফ দিছে। হ্যাঁ পিডিএফটা এখন ওপেন করতে পারতেছি না। 14 সাল, এই তো 5 নাম্বার একটা, আর ওখানে একটু বলেন, বুঝছেন বলেন একটু। ফিগার গুলো কি ছিল? ফিগার গুলো ফরম্যাট 3 এর 1 নম্বর প্রবলেমে 14 সালে একটা কোশ্চেন আছে, হয়তো এটার কথা বলতেছে। 19 পর্যন্ত চলে আসলাম। ও আচ্ছা, এর পরে মনে আছে সে 14 নম্বরটা, ওই যে আলাদা ফরম্যাট করেছি তো ওখানে চলে গেছে সেটা। ও আচ্ছা ঠিক আছে। এই যে এই ধরনের অঙ্ক হতে পারে। এখন ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর ফিক্সড কস্ট বেসিস, এই ফিক্সড কস্ট বেসিসটা আমাদের আগের বইতে একসাথে দিছিলাম, এই জন্য আমি এটা আলাদা করে দিছি ফরম্যাটটা, কারণ এই ফরম্যাটের আলাদা করে না দিলে ভালো করে শিখতে পারে না, অনেকে এটা বাদ দিয়ে চলে যায়। ফিক্সড কস্ট বেসিস গুলো কিন্তু আলাদা জিনিস, এটা আমি দেখাবো একটু। 3 নম্বর ফরম্যাটে তাহলে চলে আসলাম। না আমরা 3 নম্বর না, ওই পর্যন্ত আগে দিয়ে এখন আবার তো অ্যাডভান্স করাতে হবে। আজকে এই অঙ্ক এই 15 পর্যন্ত থাকবে, তাই 2 নম্বর ফরম্যাটের 15 পর্যন্ত অঙ্ক পারবে সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা এগুলোই দেখবে আজকে। কালকে আমরা 3 নম্বর শুরু করব, কারণ এখন 3 নম্বর শুরু করলে অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা হবে না। প্রথম থেকে কি কি দিয়েছিলাম একবার অঙ্ক ইম্পর্টেন্ট দিয়ে দিই। আচ্ছা আমাদের সাজেশন স্যার এটার পিডিএফটা দেওয়া আছে, গতকালকে দিয়েছিলাম না? পিডিএফ দেওয়া আছে, অ্যাপে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। একটা পিডিএফ পাইলে ওটা সবাই যাতে পায় সেভাবে নিয়ে, আমি বারবার করতে পারি না, তো এগুলো আবার কাইটে পিডিএফ করা লাগে, আমি এমনি তো বিজি থাকি। আর তাহলে 2 নম্বর ফরম্যাটের এই হচ্ছে বক্স, এই ছকের উপরে ক্লাস গত দিনেও দেওয়া আছে, এখানে যারা গতকালকে ছিল না তারা এর উপরে ক্লাস দেওয়া আছে, এটা দেখবে, আর আজকের ক্লাসটা এখন রেকর্ড হলো এটাও দেখবে। স্যার রেকর্ড পিডিএফ গুলো কোথায় পাওয়া যাবে? ওই তো এই গ্রুপে পাওয়া যাবে। কি নাম আপনার? স্যার উজ্জ্বল গোস্বামী। হ্যাঁ 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 উজ্জ্বল, গত রাত্রে না আপনাকে অ্যাড করালাম? হ্যাঁ 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 জি হ্যাঁ, এই যে আপনার যে গ্রুপে অ্যাড করাইছি ওখানে দেখেন গতকালকের ক্লাস দেওয়া রয়েছে এর আগে, আপনি উপরের দিকে যাবেন ওই গ্রুপে দেখবেন যে প্রথম থেকে ক্লাসগুলো সব দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। শুধু আপনি গতকালকেরটা দেখলেই হবে, কারণ এই সাবজেক্ট আমরা গতকালকেই শুরু করেছিলাম, না গতকালকে না তার আগের দিন দুটো ক্লাস হয়ে গেছে তাই না? বৃহস্পতিবার, শনিবার আর রবিবার, এই 3টে ক্লাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, পিছনে পাওয়া গেলেই হবে। জি জি আলহামদুলিল্লাহ। গ্রুপে অ্যাড করিনি কাকে, কে বললো? মিতু স্যার যশোর। তাহলে জোরে জোরে কান্নাকাটি করতে হবে, তাহলে করবো। স্যার সত্যি সত্যি কান্নাকাটি করবো। স্যার কান ধরে বলতে বলেন তাইলে করেন স্যার। না এত বড় মানুষের কান ধরলে কেমন লাগে, কিন্তু মেয়েরা আবার কানতে পারে তো ভালো, এই জন্য কি বললাম। আচ্ছা মিতুরে আমি স্যার ও আমার ক্লাসমেট, ও মানে আমার চিনে নাই না, ও মিজানরে না চিনা ভালো, একটু দূরে থাক মিজান। স্যার ও তো মার খেয়ে বলতেছে এবার। হ্যাঁ মায়ের খাবে তাই বলতেছে।
আমরা গুডউইল ভ্যালুয়েশনে চলে আসি। এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 প্রথম অধ্যায়। উজ্জ্বল, এখানে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 প্রথম শুরু হয়েছিল গতকালকে। ওই ক্লাসটা ওই একসাথেই দেওয়া, গতকালের ক্লাসটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ও ওয়ার্কিং ক্যাপিটাল একসাথে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে গুডউইল ভ্যালুয়েশন করাইছিলাম, খুব সহজ। আজকে আরেকটা অঙ্ক করাবো, দেখবেন পিছনে সবগুলো হয়ে যাবে আবার। গুডউইল ভ্যালুয়েশন কোন পর্যন্ত দেওয়া ছিল বলতে পারবে মিতু? স্যার সাজেশনের যেগুলো ছিল সাজেশন দিয়েছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, গুডউইল ভ্যালুয়েশনের সবগুলো দিছিলাম। সাজেশনে ছিল 6টা অঙ্ক, 6টাই করতে বলেছিলাম 31 32 পর্যন্ত, ঠিক না? জি স্যার, জি আচ্ছা, স্যার। সবাই কি করছে অঙ্ক নাকি শুধু সিয়ারা দেখছিল? অঙ্কে সিয়ারা দেখলে কিন্তু হবে না স্যার। আমার তো চেহারা দেয়া স্যার উপায় নেই স্যার। তাই অঙ্কে সিয়ারা কি দেখতে পাইছিলেন? আপনার কাছে বই আছে? স্যার বই নাই তো দেখি তো স্যার চেহারা দেখছি। তাহলে সিয়ারা দেখবেন কি? আপনার তো বইই নেই, তো সিয়ারা দেখবেন। এটাই তো বললাম স্যার, এই জন্য তো চেহারা দেখে পাচ্ছি স্যার। বই ম্যানেজ করার ব্যবস্থা করতে হয়, তাহলে বই পাওয়া যায়। স্যার ওই যে মেসেজ দিছিলাম আমরা স্যার, পুরো মানে আমরা ব্যস্ত হয়ে গেছিলেন স্যার। না, লিখেছি কি নাম যেন আপনার বললেন? উত্তরুজ্জামান শান্ত স্যার, এমডি সাব্বির শান্ত। সাব্বির নামে তো কালকে বই চলে গেছে, গফরগাঁও না? জি স্যার। হ্যাঁ, গফরগাঁও কালকে বই চলে গেছে, আজকেই তো আপনারে ফোন দেবে ওরা। আচ্ছা তাহলে তো হয়েছে স্যার, ধন্যবাদ। এখন আসি আমরা শেয়ার ভ্যালুয়েশনে যাব। শেয়ার ভ্যালুয়েশন যারা 31 নম্বর অঙ্কটা একটুখানি জানেন স্যার? 31 এ সমস্যা আছে। 31 নাম্বার এইটা 18 সাল। জি স্যার। ওই যে এনআর বের করছে স্যার, ওই যে এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার। আচ্ছা, সুন্দর হয়েছে। কি যে প্রস্তুতি এনআরআর না দেওয়া থাকে, তাহলে এনআরআর বের করার সিস্টেম হলো বিগত বছরে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, সেই লভ্যাংশ ঘোষণার উপরে বেসিস করেই এনআরআর বের করতে হয়। এখান থেকে সেন্টেন্সটা বলা হচ্ছে, ডিভিডেন্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য প্রফিট। প্রফিট থেকে লভ্যাংশ বন্টন করা হয়েছিল অফ দ্য ফার্স্ট 2 ইয়ার, প্রথম 2 বছর, এট দ্য রেট অফ 10%, 10% হারে। এখন 100 টাকা দামের শেয়ার, 10% হারে মানে 10 টাকা। প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা। এন্ড ফ্রম দোজ দ্য নেক্সট 2 ইয়ার, পরবর্তীতে 3rd ইয়ার এবং 4th ইয়ার 15%, তাহলে 15 টাকা 15 টাকা, তাহলে কত হলো? 30 টাকা। আর আগে ছিল 20 টাকা, তাহলে 50 টাকা, 4 বছরে 50 টাকা। অন দ্য রেট অফ 15% অন দ্য পেইড অফ ক্যাপিটাল। পেইড অফ ক্যাপিটালের উপরে রেটগুলো ধার্য করতে বলা হয়েছে, এটাও আমরা করলাম। তাহলে 50 টাকা হয়েছে 4 বছরে। এখন মার্কেটে শেয়ারের দাম কত? বুঝছে, দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইন দ্য রাইটিং এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2015 110 টাকা। শেয়ারের দাম 110 টাকা। তাহলে 110 টাকায় 4 বছরে 50 টাকা হয়েছে, 1 বছরে কত আগে তাই দেখতে হবে। তো আমরা এটা ক্যালকুলেশন করব, 50 টাকার আগে 4 দিয়ে ভাগ করব। এই হেয়ারে আমরা এগুলো করেছি। 50 টাকারে 4 দিয়ে ভাগ করে পেয়েছি 12.5 টাকা। 12.5 টাকারে 110 টাকা এখন বর্তমান মূল্য। তাহলে 110 টাকা দামের শেয়ারে 12.5 টাকা ইনকাম, তার মানে কত পার্সেন্ট ইনকাম? 11.3636% ইনকাম। এটাই নর্মাল রেট। তাহলে নর্মাল রেট অফ রিটার্ন 11.3636%। জি স্যার বুঝছি। এই সাধারণত স্যার নরমাল রেট অফ রিটার্ন দেওয়া না থাকলে ডিভিডেন্ড দেওয়া থাকলে এটা কি বের করতে হবে? এভাবে বের করতে হবে স্যার। হ্যাঁ, এভাবে বের করতে হবে। একটু টাকা মার্কেট প্রাইসের উপরে, কিন্তু এখানে তো মার্কেট প্রাইস আছে 110 টাকা। 110 টাকা তো আছেই। ফেস ভ্যালু আমাদের 100 টাকা ছিল, সেই 100 টাকার উপরে এই পার্সেন্টেজ গুলো পাইছিলাম। আর 110 টাকা বর্তমান প্রেজেন্ট ভ্যালু, তো বর্তমান মূল্যের উপরে রেট বের করতে হয়। এই 110 টাকা ক্লিয়ার এখন? হ্যাঁ। আচ্ছা, আর কোনো সমস্যা নেই? তাহলে আমরা কি শেয়ার ভ্যালুয়েশনে যেতে পারি? জি স্যার, শুরু করেন। শেয়ার ভ্যালুয়েশন এর মেথড হলো 3টা মেথড। প্রথমে
বাংলায় বলা হয় সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। এর ইংরেজি শব্দ আছে 3টা। সম্পত্তি ভিত্তিকের আবার এই ইংরেজি শব্দ 3টা কি? অ্যাসেট বেস মেথড, ইন্ট্রিনসিক ভ্যালু মেথড এবং নিট ওর্থ মেথড। এই নিট ওর্থ, ইন্ট্রিনসিক ভ্যালু এবং অ্যাসেট বেস একই জিনিস। কোনো সময় ইন্ট্রিনসিক বলা হয়, কোনো সময় নিট ওর্থ বলা হয়, কোনো সময় অ্যাসেট বেস বলা হয়। এই 3টা নাম যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা চিনতে পারবো না যে আবার কোন মেথড বললো। মিতুর কয়টা নাম? স্যার আপাতত 2টা। আপাতত 2টা, আবার পরে আরো একটা হবে এরকম। এতগুলো নাম যদি আমরা শুধু মিতু নামেই জানি, এরপরে অন্য নামে যদি তার হাজবেন্ড আমার ফোন দিয়ে বলে মিতুকে ক্লাস করছে, না ওই সেই নামটা বললো, সেই নামটা তো আমি জানি না, তখন আমি বলবো না 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 ক্লাস করিনি, এবার গন্ডগোল শুরু হয়ে গেল বাড়িতে নাকি? তাহলে সেই নামটা কি? আর একটা নাম, ওটা কমন নাম বলবে না। আচ্ছা, এখনো জয়েন হচ্ছে? তাহলে অ্যাসেট বেস মেথডের কয়টা নাম বলেছি? 3টা নাম আমরা চিনলাম। অ্যাসেট বেস মেথড, ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, নিট ওর্থ মেথড। এটা হলো সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। অর্থাৎ টোটাল সম্পত্তিকে টোটাল নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করিলে শেয়ার ভ্যালু চলে আসে এই মেথডে। এবার আয় ভিত্তিক পদ্ধতি, আয়ের উপর বেসিস করে শেয়ার ভ্যালুয়েশন করা যায়। এটা ইংরেজি নাম 3টা: ইল্ড ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। এখানে ক্যাপিটালাইজেশন মেথড নামে বেশি পরিচিত, আর উপরে এটা ইন্ট্রিনসিক ভ্যালু নামে বেশি পরিচিত। আচ্ছা, মার্কেট ভ্যালু, ক্যাপিটাল ভ্যালু আর ইল্ড ভ্যালু একই জিনিস। আয় ভিত্তিক পদ্ধতি, আয়ের উপর বেসিস করে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে। এরপর আসে ন্যায় সঙ্গতি পদ্ধতি, যাকে আরেকটা বাংলায়ও 3টে নাম বলা হয়: ন্যায় সঙ্গত পদ্ধতি, যুক্ত পদ্ধতি, গড় পদ্ধতি। এটার ইংরেজিতে বলা হয় ফেয়ার ভ্যালু মেথড, কম্বাইন্ড ভ্যালু মেথড, এভারেজ মেথড। এভারেজ মানে গড়, কম্বাইন্ড মানে যুক্ত, আর ফেয়ার ভ্যালু মানে ন্যায় সঙ্গত পদ্ধতি। এই 3টা পদ্ধতি। এখন আমরা এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক দেখাবো, তাহলে সকলেই পারবে এবং পুরো এই ফরম্যাটটা কমপ্লিট হয়ে যাবে। একটা ব্যালেন্স শিট দেওয়া হয়েছে। ফ্রম দা ব্যালেন্স শিট এন্ড আদার ইনফরমেশন নিচেই। ব্যালেন্স শিটে অ্যাসেট আছে আমাদের গুডউইল, প্ল্যান্ট মেশিনারি, বিল্ডিং, স্টক, ডেবিটর্স, প্রিলিমিনারি এবং ব্যাংক ব্যালেন্স। এর মধ্যে 2টা নন ট্রেডিং আছে, প্রিলিমিনারি আর গুডউইল। এদিকে আমাদের লায়াবিলিটি আছে। লায়াবিলিটি কোনগুলো? আমাদের কারেন্ট লায়াবিলিটি, সেগুলো দেখতে হবে। তো নিচে ক্রেডিটর্স লেখা আছে 1 লাখ টাকা, এটা কারেন্ট লায়াবিলিটি। প্রফিট, ওনার সিকিউরিটি ব্যালেন্স, প্রফিট ডিবেঞ্চার তো লং টার্ম লায়াবিলিটি, জেনারেল রিজার্ভ তো ওনার সিকিউরিটি, এগুলো সব ওনার সিকিউরিটি। একটা কারেন্ট লায়াবিলিটি পাইলাম। নিচে ইনফরমেশন গুলো পড়িলাম। ডিভিডেন্ড অন প্রিফারেন্স শেয়ার ফর 2018 ওয়াজ নট পেইড। 18 সালে প্রিফারেড শেয়ারের লভ্যাংশ দেওয়া হয়নি, লাভের মধ্যে এই অংশটা রয়ে গেছে। প্রিফারেড 6% হারে 2 লাখ টাকা মানে 12,000 টাকা লভ্যাংশ দিতে হবে পিডি, সেটা এখনো দেওয়া হয়নি। 2 নম্বর বলছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ বিল্ডিং, বিল্ডিং এর দাম বর্তমানে 15% হায়ার দ্যান দ্য বুক ভ্যালু। বুক ভ্যালু যা আছে তার থেকে আরো 15% বেড়ে গেছে। বিল্ডিং এর দাম কত ছিল? 2.5 লক্ষ টাকা ছিল। 2.5 লক্ষ টাকার 15% বেড়ে গেলে আমরা 115% একবারে দেখাই দেবো, তাহলে আমাদের যোগ বিয়োগ করা লাগবে না। বর্তমান মূল্য, the companies doing the similar business show a profit of 15% on the market value of share. বর্তমান নরমাল রেট বাজারে কত? 15%। NRR, নরমাল রেট অফ রিটার্ন 15%। Profit for the last 3 years have shown an increase 50,000 টাকা অ্যানুয়ালি। বিগত 3 বছর যাবত দেখা যাচ্ছে গত বছরের তুলনায় বর্তমানে 50,000 টাকা করে অ্যানুয়ালি ইনক্রিজ হচ্ছে। তাহলে প্রফিট
বিগত 3 বছর আমাদের দেখাতে হবে কি হবে। বর্তমান বছরে প্রফিট আছে 18 সালে 4.5 লাখ, 17 সালে ছিল এখান থেকে 50,000 কম, তারপরে 4 লাখ, 16 সালে ছিল আরো 50,000 টাকা কম, 4 লাখ থেকে 50 কমালে 3.5 লাখ। এইভাবে 3 বছরের প্রফিট আমাদেরকে দেখাতে হবে। মেক এ নেসেসারি অ্যাজাম্পশন, প্রয়োজনীয় অন্যান্য তথ্য আরো যদি কিছু প্রয়োজন হয় আমরা ধরে নেব সেটা। প্রথম প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার আন্ডার দ্য ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। অ্যাসেট বেস মেথডে দেখাতে হবে। নিট ওর্থ মেথড, সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। এই কোম্পানির সম্পত্তি এখানে যা আছে তাছাড়াও অদৃশ্য একটি সম্পত্তি আছে, সেটা হলো গুডউইল। গুডউইল নির্ণয় করে নিতে হবে, নাহলে শেয়ার ভ্যালুয়েশন করা যাবে না। কোথাও কিন্তু গুডউইল বের করতে বলা হয়নি, যেহেতু গুডউইল দেওয়া নেই। গুডউইল অ্যাট কস্ট যদি এখানে লেখা থাকতো তাহলে আর আমাদের বের করা লাগতো না। এখন গুডউইল তৈরি করার জন্য কোন মেথড অবলম্বন করব? আমরা তো এর আগে গুডউইল 5টা মেথড শিখেছি। কিছু বলা না থাকলে সুপার প্রফিট অনুযায়ী গুডউইল বের করব। গুডউইল বের করার পরে এই ক্যাপিটাল এমপ্লয়ের সাথে গুডউইল যোগ করব, তাহলে নিট ওর্থ পেয়ে যাব, ইন্ট্রিনসিক ভ্যালু পেয়ে যাব। তারপরে শেয়ারের সংখ্যা ভাগ করব শেয়ারের সংখ্যা দিয়ে। তাহলে আমরা শুরু করলাম ফার্স্ট ক্যালকুলেশন অফ গুডউইল। গুডউইল তৈরি করার জন্য স্টেপ নাম্বার 1, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। ক্যাপিটাল এমপ্লয়ের ভিতরে সমস্ত অ্যাসেট গুলো লিখলাম। প্ল্যান্ট মেশিনারি, বিল্ডিং, বিল্ডিং এর দাম কিন্তু 15% বেড়েছে, তাই 115% দেওয়া হয়েছে। স্টক, ডেবিটর্স, ব্যাংক ব্যালেন্স, টোটাল অ্যাসেট 14,22,500। এখান থেকে আমরা কারেন্ট লায়াবিলিটি গুলো মাইনাস করে ফেললাম, তাহলে ক্যাপিটাল এমপ্লয় পেয়ে গেলাম। হ্যাঁ, বিল্ডিং এ বলছে কি যে 15% এখন বৃদ্ধি পেয়েছে। তো আগে যা ছিল ওটা তো 100 ছিল, আর এই 15 যদি আমি এখন গুণ করি, দেখাচ্ছে এরকম ভাবে করলাম যে 15% 2.5 লক্ষের উপর বের করলাম, সেইটা আবার 2.5 লক্ষের সাথে যোগ করলাম। তো এটা জটিল ব্যাপার, জড়তা চলে আসে। এই জন্য একবারে 115% দিলে চলে আসে সরল ভাবে। যখন বলবে যে 15% কমে গেছে, তখন এটার উপরে ডাইরেক্ট 85% গুণ করলেই চলে আসবে। তো ক্যাপিটাল এমপ্লয় আমরা পেয়ে গেছি 13,22,500 টাকা। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, আগের যে ক্যাপিটাল এমপ্লয় ছিল ওখান থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হয়। লিখলাম কারেন্ট ইয়ার প্রফিট 4,50,000 টাকা। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এখানে আমাদের নন ট্রেডিং যে আইটেমগুলো আছে তার মধ্যে ডিবেঞ্চার আছে দায় পাশে, উইলিংলি আমাদের সেটা বাদ দিতে হবে। 1 লক্ষের উপর 5%, 5,000 টাকা। আইডল ইনভেস্টমেন্ট থাকলে সেটা কি করতে হইতো? ডিবেঞ্চারের সুদ যোগ করতে হয় আর ইনভেস্টমেন্টের সুদ বাদ দিতে হয়। তো আমরা এখানে যোগ করলাম ইন্টারেস্টের, এখানে ডিবেঞ্চারের সুদ 5,000 টাকা যোগ 4,55,000 টাকা ভাগ 2, তাহলে হাফ হয়ে গেল 2,27,500 টাকা। হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার পরে 10,95,000 টাকা থেকে গেল। এটাই আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এভারেজ মেইনটেনেবল প্রফিট, বিগত 3 বছরের মুনাফা 18 সাল, 17 সাল, 16 সাল। যদিও দেয়া ছিল না, কিন্তু বলা ছিল যে 18 সালে যে মুনাফা 17 সালে তার থেকে 50,000 কম ছিল, 16 সালে আরো 50,000 কম ছিল, তাই 3.5 লাখ লিখেছি। 3.5 লাখ, 4 লাখ আর 4.5 লাখ সব মিলে 12 লাখ। এভারেজ 3 বছর দিয়ে ভাগ করলে এভারেজ হয়ে যাবে। এরপরে আবার ইন্টারেস্টের ব্যাপার, ওখানে যে 2 নম্বর স্টেপে যে কাজটা করেছি ইন্টারেস্টের সাথে অ্যাডজাস্টমেন্ট, এখনো তাই করব। ইন্টারেস্টের সাথে অ্যাডজাস্টমেন্ট কি ছিল? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যোগ হয়েছে, যোগ করে দিব। 4 নম্বর ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় মাত্র যেটা বের হলো, এভারেজ ক্যাপিটাল 10,95,000, এটার উপরে এনআরআর 15% দেওয়া ছিল। 1,64,250 টাকা নরমালি ইনকাম হওয়ার কথা, অথচ ইনকাম হয়েছে এভারেজে 4,05,000 টাকা, একটু বেশি হয়েছে। যতটুকু বেশি হয়েছে ততটুকু সুপার প্রফিট। এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিট বাদ দিলে সুপার প্রফিট, সুপার প্রফিট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই অঙ্কে পজিটিভ হয়েছে। ক্যালকুলেশন অফ গুডউইল, সুপার প্রফিট ইনটু ইয়ার অফ পারচেজ।
তাহলে সুপার প্রফিট 2,40,750, ইয়ার অফ পারচেজ 2 ইয়ার, গুণ করে দিলাম 4,81,500 টাকা হলো। উজ্জ্বল কি বুঝতে পারছেন এটা? তাও এটা আগেই করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি 2 ইয়ারে ডিগ্রিটাকে চাচ্ছিলাম। জি আলহামদুলিল্লাহ। তাহলে গুডউইল ভ্যালুয়েশন কিন্তু আমরা আবারও শিখলাম। এবার আমরা শেয়ার ভ্যালুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। ইন্ট্রিনসিক ভ্যালু, গুডউইলের 2 বছরের কথা কি কোথাও লেখা আছে? এই 2 বছরের কথা এখানে কি লিখে দিছি আমরা? সে মানে কি ধরে নিছি। এবার 2 ধরলাম কেন, 3 ধরতে পারতাম না? স্যার যদি 3 বছরের যদি 5 বছরের কম থাকে তাহলে 2 ধরতে হয়, যদি 5 বছর বা তার ঊর্ধ্বে থাকে তাহলে 3 ধরতে হয়। মনে থাকবে? তাহলে 5 এর কম আছে বলে 2 ধরেছি। আচ্ছা, এখন আমি ইন্ট্রিনসিক ভ্যালু দেখাবো। ইন্ট্রিনসিক ভ্যালু হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাপিটাল এমপ্লয়িজ। এটা তো ক্যাপিটাল এমপ্লয় তো আমরা পেয়েছি ওখানে 13,22,500, তার সাথে গুডউইল এইমাত্র নির্ণয় করলাম 4,81,500। যাক, আমাদের সম্পত্তি বেড়েছে, 18,04,000 হয়ে গেছে সম্পত্তি। এখান থেকে আমাদের বাদ দিতে হবে লং টার্ম লায়াবিলিটি, ডিবেঞ্চার, ডেট ডিবেঞ্চার। বাদ দেওয়ার পরে যেটা থাকবে নিট অ্যাসেট অ্যাভেলেবেল টু শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার আবার এখানে 2টা, কমন স্টক শেয়ার আছে, প্রিফারেড শেয়ার আছে। তো প্রিফারেড শেয়ার এটা আমাদের সরাই দিতে হবে, যেহেতু প্রিফারেড শেয়ারের মূল্য নির্ধারণ করতে বলা হয়নি। তো এটা বাদ দিলাম 2 লাখ টাকা। আবার তার সাথে আবার লভ্যাংশ আছে ওদের, তাহলে ওরা সেই প্রিফারেড ডিভিডেন্ড পাবে 12,000। এই 1 বছরে 2,12,000 টাকা বাদ দেওয়ার পরে যেটা থাকে এইটাই হলো আমাদের নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার। সাধারণ শেয়ারের প্রকৃত অ্যাসেট 14,92,000। এটাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। শেয়ারের সংখ্যা আছে কত, সংখ্যাটা বের করার জন্য আমরা একটু মূল প্রশ্নে ফিরে আসলাম। 4 লক্ষ ভাগ 10 টাকা, তাহলে 40,000 শেয়ার। এই 40,000 শেয়ার দিয়ে ভাগ করলে 37 টাকা 30 পয়সা আসে, 30 পয়সা। এই হলো অ্যান্সার। মার্কেট ভ্যালু মেথড। এখন মার্কেট ভ্যালু মেথড যদি বলা হয়, আচ্ছা আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু মেথড হয়ে গেছে। 2 নম্বরে আসি। 2 নম্বর বলেছিল মার্কেট ভ্যালু মেথড। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার আন্ডার দ্য মার্কেট ভ্যালু মেথড। মার্কেট ভ্যালু মেথড করতে গেলে ক্যাপিটালাইজ ভ্যালু করতে হয়। সূত্রটা আমরা জানি, ক্যাপিটালাইজ ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ারের সংখ্যা 40,000 আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্যাপিটালাইজ ভ্যালু কি? এটা প্রফিটকে এনআর দ্বারা ভাগ করলে ক্যাপিটালাইজ ভ্যালু পাওয়া যায়। নাও ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট। প্রফিট 4,05,000, কিন্তু এখানে প্রিফারেডের একটা লভ্যাংশ রয়েছে, এর ভিতরে অংশটা সেটা আমরা মাইনাস করার পরে যে টাকা থাকবে তাকে 0.15 দ্বারা ভাগ করলে 26,20,000 হবে। এই 26,20,000 কে আবার ভাগ করো 40,000 দিয়ে, 65 টাকা 50 পয়সা হবে মার্কেট ভ্যালু অনুযায়ী, আর ইন্ট্রিনসিক ভ্যালু অনুযায়ী 37 টাকা 30 পয়সা। এখন ফেয়ার ভ্যালু হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ভাগ 2। এই হলো গড় পদ্ধতি, এটাই হলো ইন্ট্রিনসিক ভ্যালু। 51 টাকা 40 পয়সা। তার মানে তো স্যার ফেয়ার ভ্যালু বললে তো ওই দুইটাও করা লাগবে। হ্যাঁ, তার মানে ফেয়ার ভ্যালু যখন বলবে তখন মার্কেট ভ্যালু এবং ইন্ট্রিনসিক ভ্যালু দুটোই করা লাগবে। তাই একসাথে আমরা সবগুলো নিয়ম শিখে ফেলেছি। আসলে ফেয়ার ভ্যালু তো কোনো নিয়মই না, ইন্ট্রিনসিক ভ্যালু আর মার্কেট ভ্যালু ওই দুইটা যোগ করে ভাগ করাই হলো ফেয়ার ভ্যালু। স্যার 37.30 এটা আসলে হবে এই 14,92,000 ভাগ 40,000। ঠিক আছে স্যার। সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতি কিভাবে তৈরি করতে হয় আমরা দেখালাম না। প্রথমে ক্যাপিটাল এমপ্লয় করে গুডউইল বের করে নিতে হবে। সব গুডউইলটা স্যার বলে ওই ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে আমরা সাধারণত তো দেখি প্রেফারেন্স আর ডিবেঞ্চার, এছাড়া আর কিছু আসে স্যার বাদ যায় না? এছাড়া আর কিছুই তো থাকে না, ওই বাইরের কিছু থাকে না বলে বাদ যাওয়ার কিছু নেই। আরেকটা যেন থাকে স্যার কমন স্টক কি একটা যেন না, কমন স্টক মানেই তো অর্ডিনারি শেয়ার। এই অর্ডিনারি শেয়ারের নাম
চারটা, কমন স্টক শেয়ার, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার আর জেনারেল শেয়ার। আর প্রিফারেডের নাম একটাই, প্রিফারেড। আর ডেট ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, বন্ড, এটা 5টা নাম আছে। ঋণের নাম কয়টা? 5টা। কোনো সময় বলে বন্ড, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ। ঠিক আছে, লং টার্ম লোনটা। এখন প্রিফারেড শেয়ার অনেক সময় প্রস্তাবিত বলে ফাইন্ড আউট দ্য অর্ডিনারি শেয়ার অ্যান্ড প্রিফারেড শেয়ার। আর প্রিফারেড শেয়ারের যখন ভ্যালু বের করতে বলে তখন আবার পার্টিসিপেট আর নট পার্টিসিপেট একটা ব্যাপার আছে। এই অঙ্কটা আমরা 2 নম্বরে সম্ভবত দিছি। এখানে অর্ডিনারি শেয়ার আছে 1000, প্রিফারেড শেয়ার আছে 5000। শেয়ারের দামও দেওয়া আছে, শেয়ার ক্যাপিটালও দেওয়া আছে। এখন আমাদের বলছে কি 31শে ডিসেম্বর 2015 দ্য অ্যাসেট ওয়ার রিভ্যালুড, অ্যাসেটগুলো মূল্যায়ন হয়েছিল। এখন বর্তমানে যে মূল্যটা দেয়া থাকবে অ্যাসেটের, এই মূল্যটা কম হোক আর বেশি হোক, এটাই আমাদেরকে ক্যাপিটাল এমপ্লয়ের ভিতরে ইনক্লুড করাতে হবে। ল্যান্ড বিল্ডিং এর দাম 2 লাখ টাকা, প্ল্যান্ট মেশিনারির দাম 1,50,000 টাকা, ভেহিকলস এর দাম 60,000 টাকা। The company earned profit after depreciation and tax. প্রফিট দেওয়া হলো 13 সাল, 14 সাল এবং 15 সাল। কয় বছর? অনলি 3 বছর। The valuation of goodwill to be based on 2-year purchase of a super profit. সুপার প্রফিটকে 2 দ্বারা গুণ করতে হবে। না বললেও আমরা 2 দিয়ে গুণ করতে পারতাম, কারণ 3 বছরের মুনাফা দিলে তো 2 দিয়ে গুণ করতে হয়। It is considered that 10% is a reasonable return on net tangible asset. NRR কত পার্সেন্ট? 10%। আচ্ছা, এর বলছে compute the value of goodwill of the company and also ascertain the value of is ordinary share and is preferred share under the intrinsic value method. Share valuation হবে asset base net worth method, intrinsic value method অনুযায়ী। কিন্তু গুডউইল হবে কোন মেথডে? সুপার প্রফিটে। তাহলে গুডউইল আমরা আগে বের করি। মার্কেট ভ্যালু অফ শেয়ার, বর্তমান অ্যাসেট, বিল্ডিং এর দাম, মেশিনারির দাম, মোটরের দাম, কারেন্ট অ্যাসেট মোট হলো 5,80,000, লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি 2 লাখ বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয়। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, উপরের ক্যাপিটাল এমপ্লয় থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের মুনাফা, কোনো ঝামেলা নেই, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। সরাসরি আমাদের 80 কে 2 দিয়ে ভাগ করে 40,000 টাকা পেয়ে গেলাম, হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। বাদ দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এবার এভারেজ মেইনটেনেবল প্রফিট, মেইনটেনেবল প্রফিট 3 বছরের মুনাফা যোগ করে ভাগ করলাম। যেহেতু ক্যাপিটাল উপরে 2 নম্বরে কোনো ঝামেলা অ্যাডজাস্টমেন্ট কিছুই নেই, তাহলে এখানে প্রফিটের সাথে কোনো ঝামেলা নেই। ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের উপরে এনআরআর 10% গুণ করলে নরমাল প্রফিট। ক্যালকুলেশন অফ সুপার প্রফিট, মেইনটেনেবল প্রফিট 70, নরমাল প্রফিট 34, বাদ দিলে থাকে 36, এটাকে গুণ করব 2 দ্বারা, তাহলে 72,000 টাকা গুডউইল। নিট অ্যাসেট, এবার দেখাবো যে টোটাল অ্যাসেট কি, ক্যাপিটাল এমপ্লয় যা আছে তার সাথে গুডউইল যোগ করে দিলাম, বাস টোটাল অ্যাসেট হলো 4 লক্ষ। তাই 4,52,000 টাকা হলো নিট অ্যাসেট। এখন এই অ্যাসেটকে আমরা ভাগ করব 2টা ভাবে। এখানে প্রিফারেড শেয়ারের মূল্য নির্ধারণ করতে বলেছে, তাহলে প্রিফারেড শেয়ার কি মোট অ্যাসেটের ভিতরে পার্টিসিপেট করবে নাকি করবে না? কোনো কথা উল্লেখ না থাকলে প্রিফারেড শেয়ার বের করতে বললে তখন 2টাই দেখাতে হবে। ইফ দ্য প্রিফারেড শেয়ার আর পার্টিসিপেটিং, যদি এই মোট মূল্যের মধ্যে পার্টিসিপেট করে তাহলে কি হবে দেখাতে হবে। 4,52,000 ভাগ 3 ভাগ গুণ 2, 2 হচ্ছে অর্ডিনারি শেয়ার আর 1 ভাগ হচ্ছে প্রিফারেড শেয়ার। এটা পেলাম কোথায়? 3:2। এখানে মূল প্রশ্নে আসতে হবে, অর্ডিনারি শেয়ার ছিল যখন 2 লাখ, তখন প্রিফারেড শেয়ার ছিল 1 লাখ, তাহলে 2:1 যোগ করলে হয় 3, 3 ভাগে 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগে 2 ভাগ 3,01,333, 3 ভাগের 1 ভাগ 1,50,667। শেয়ারের সংখ্যা দিয়ে এবার ভাগ করব। অর্ডিনারি শেয়ার 1000 ইউনিট দিয়ে 1000 শেয়ার দিয়ে ভাগ করলাম, আর প্রিফারেড শেয়ার 5,000 দিয়ে ভাগ করলাম। সাধারণত আমরা তো স্যার গুডউইল কে মানে কি টোটাল অ্যাসেট কে
অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করি না, মানে কি 4,52,000 আমরা ভাগ করি না। এখন এটা ইফ দ্য প্রেফারেন্স শেয়ার দ্য পার্টিসিপেটিং দা মূলত কেন বা কোন ধরনের প্রশ্ন বলে আমরা এরকম দিই? এসব প্রশ্নের উত্তরগুলো আমি সব বলে ফেলেছি, তারপরেও আবার জড়ালেন আরেকবার। যখন প্রিফারেড শেয়ার চা হবে তখন আমাদেরকে যদি দেখতে হবে যে পার্টিসিপেট বলা আছে কিনা। যদি পার্টিসিপেটিং না বলা থাকে তাহলে পার্টিসিপেট নট পার্টিসিপেট দুটোই দিতে হবে, আর একটা দিলেও হবে, সেখানে লিখে দিতে হবে যে আজমি প্রিফারেড শেয়ার আর পার্টিসিপেটিং। আচ্ছা, আর যখন নট পার্টিসিপেট বলবে তখন তার পার্টিসিপেট করাই লাগবে না, কিছু না বললে দুটোই দিতে হবে। এখন পার্টিসিপেট করলাম 4,52,000 টাকারে 3 ভাগের 2 ভাগ দিলাম, তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এখন এক একজনের সম্পত্তির মূল্য 3,01,333 আর 1,50,667 শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলাম, এখানে প্রিফারেড শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলাম। প্রিফারেড শেয়ার আগে ছিল 20 টাকা, এখন হয়েছে 30 টাকা 1,334 পয়সা, আর আগে এটা ছিল 100 টাকা, এখন হয়েছে 300 টাকা 301 টাকা। এটা হলো পার্টিসিপেট। যদি পার্টিসিপেট করে তাহলে এই অবস্থা। এবার যদি নট পার্টিসিপেট করে তাহলে ওদেরকে সরাই দিতে হবে, দিয়ে তারপরে অর্ডারি শেয়ার ভাগ করতে হবে। টোটাল অ্যাসেট গুডউইল যোগ করার পরে 4,52,000। প্রিফারেড শেয়ার নট পার্টিসিপেট, তাহলে প্রিফারেড শেয়ারের পরিমাণ কত? 1 লাখ। 1 লাখ টাকা মাইনাস করে দেওয়ার পরে আমাদের টোটাল থাকবে 3,52,000। এই 3,52,000কে অর্ডারি শেয়ার সংখ্যা 1000 দিয়ে ভাগ করলে 352 টাকা। আর প্রিফারেড শেয়ার ওই 1 লক্ষকে যেহেতু প্রিফারেড শেয়ার ভ্যালু দেখাতে বলেছে, এটাও দেখাতে হবে। 1 লক্ষ প্লাস ডিভিডেন্ড যদি থাকতো লিখতাম, নেই বলে লিখলাম না, 0 ডিভাইডেড বাই 5,000, তাহলে কয় টাকা? 20 টাকা। ওই আগের 20 টাকা থেকে গেল। অ্যাসেটের মূল্যের ভিতরে মূল্য বেড়েছে, কিন্তু প্রিফারেড শেয়ার অংশগ্রহণ করতে পারেনি, তাই তার মূল্য ওই আগে যা ছিল তাই আছে। আর যদি সে অংশগ্রহণ করতে পারতো তাহলে তার মূল্য বৃদ্ধি পাইতো। এই হোয়েন পার্টিসিপেটিং, হোয়েন নট পার্টিসিপেটিং। শেয়ারের মূল্য নির্ধারণ শিখলাম। এখানে 5টা অঙ্ক করে আসবে, পারবে না? সবাই পারবে নাকি? স্যার